আমাদের দিন রাত সময় ঘন্টা এখন ফিফা বিশ্বকাপময়, আর সেই সময়টাকে আরো আনন্দময় করতে বিটিভির এই বিশেষ আয়োজন ফিফা আওয়ার আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির এবং আজকেও আমাদের সঙ্গে আছেন যথারীতি দুজন গেস্ট। একজন সাবেক ফুটবলার মোহাম্মদ সুজন চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাকে সুজন ভাই, এবং আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া বিশ্লেষক মোহাম্মদ সামিউর রহমান, স্বাগত ভাই আপনাকেও। তো আমরা আজকে দারুণ একটা দিন, কারণ হচ্ছে রাউন্ড অফ 16 শুরু হয়ে গেছে। এরই মধ্যে দুটো ম্যাচে আমরা দেখে ফেলেছি, দুটো ম্যাচে অনেক ঘটনা ঘটেছে, সেসব নিয়ে কথা বলবো। এবং তার চেয়ে বড় কথা, আর কয়েক ঘন্টা পর মাঠে নামছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যাদের সামনে দাঁড়িয়ে হালান্ডের নরওয়ে। এছাড়া আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে ইংল্যান্ড এবং মেক্সিকো। এই সবগুলো ম্যাচ নিয়েই কথা হবে। সুজন ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনার পছন্দের দল আজকে মাঠে নামতে যাচ্ছে আর কয়েক ঘন্টা পর, ব্রাজিল। তার আগে কি একটু টেনশন কাজ করছে কিনা নরওয়ের সঙ্গে ম্যাচ? টেনশন কাজ করছে না, অতীত যদি দেখি তাহলে সেই সূত্রে একটু টেনশন কাজ করছে। ট্রু, নরওয়েকে কখনো হারাতে পারেনি না, ব্রাজিল। নরওয়েকে হারাতে পারেনি, দুইবার নরওয়ের সাথে আমরা হেরে গেছি। আবার ইভেন বিশ্বকাপেও দেখা হয়েছিল, 1998 বিশ্বকাপেও হেরেছিল ব্রাজিল। ব্রাজিল হেরেছে। এখন বর্তমান প্রেক্ষাপটে ব্রাজিল দল ভালো। আমার মনে একটা চ্যালেঞ্জিং ম্যাচ আমরা দেখব। জি, ইনশাআল্লাহ জয় নিয়েই মাঠ থেকে বের হবে নিশ্চয়ই। বাট ব্রাজিল নরওয়ে ম্যাচ নিয়ে আসলে অনেক কিছু বলার আছে, কারণ এই খেলার ভেতরে এত খেলা, হালান্ড ভার্সেস ভিনিসিয়াস, ওদেগার্ড ভার্সেস ধরুন তাদের মিডফিল্ডার ব্রুনো, এই সমস্ত বিষয় নিয়ে কথা হবে। কিন্তু আমরা একটু ফেরত যাই কিছুক্ষণ আগে যে ম্যাচ হয়েছে সকালবেলা আজকে, ফ্রান্স এবং প্যারাগুয়ে, যেটা আসলে কি একটা ফুটবল ম্যাচ ছিল নাকি আমরা WWE দেখলাম, কি বলবেন? ফ্রেঞ্চ পত্রিকাগুলো তারা মানে প্যারাগুয়ের টিমটাকে খুবই মানে ডিমিন করে তারা যেসব হেডিং করেছে, যে ব্যাটেল, তারা এখানে মানে আনফেয়ার ফুটবল খেলেছে, বেশিরভাগ ওয়েস্টার্ন মিডিয়ায় প্রবাবলি একই কাজ করছে। আর ওইদিকে প্যারাগুয়েন মিডিয়া তারা বলছে এটা বীরত্ব। হ্যাঁ, আবার ফ্রেঞ্চরা বলছে যে রেফারি পার্শিয়ালিটি করেছে। উজবেকিস্তানের রেফারি ছিল, কোনো ইয়েলো কার্ড দেয় নাই, তাই না? ব্র্যাডলি বারকোলাকে প্রথম ইয়েলো কার্ড দিয়েছে, বাট তার আগে কিন্তু প্যারাগুয়ে অনেক রাফ ট্যাকেল করেছে থ্রু আউট দ্য ম্যাচ, তাই না? আমরা দেখেছি তারা প্রচুর এমবাপ্পেকে টিজ করার চেষ্টা করেছে। এমবাপ্পে লাস্টের দিকে দেখবেন যে কর্নার ফ্ল্যাগের এখানে গিয়ে তাকে টিজ করতে আসে, তাকে ধাক্কা দেয়, তার জার্সি ধরে টানে, সে হাসতে থাকে। ইভেন শেষ ম্যাচ শেষে সে হাতও মেলানে, এমবাপ্পের সঙ্গে যখন গোলরক্ষক গিয়েছিল হাত মেলাতে। এরকম পুরো ম্যাচটা জুড়েই তারা এটা করেছে, যে ফ্রান্স বলেছে এটাকে ডার্টি ফুটবল, প্যারাগুয়ে বলছে এটাই তাদের বীরত্ব। তো এখন লাতিন আমেরিকার যারা ধরেন যে সেকেন্ড টিয়ার টিম, মানে আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা কাইন্ড অফ উরুগুয়ের পরে যে টিমগুলো, এই বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে, এরা সবসময় কিন্তু এইরকম টাফ মানে বডি কন্ট্যাক্ট ফুটবলই খেলে অভ্যস্ত। আপনি যদি কোপা আমেরিকান ম্যাচগুলো দেখেন, কোপা আমেরিকাতেও মানে ম্যাচগুলো এরকমই হয়, খুবই রাফ ফুটবল হয়, খুবই টাফ ট্যাকলিং হয়, এবং একই সঙ্গে বাজে রেফারিং এবং বাজে মাঠও থাকে কোপা আমেরিকাতে। তো এইখানে ধরেন যে ওই বাজে মাঠটা ছিল না, ফিফা মাঠটা ভালো দিয়েছিল, কিন্তু বাকি সবগুলো কম্পোনেন্টই এখানে উপস্থিত ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে যে গরম, কালকের ম্যাচটা হয়েছে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে। সো এমনিতেই প্রচণ্ড গরম, ম্যাচের উত্তেজনায় খেলোয়াড়দেরও মাথা গরম, সবকিছু মিলায় আমরা একটা, এবং বিশ্বকাপের যে গরম, সবকিছু মিলে একটা গরম একটা ম্যাচ দেখলাম আর কি আমরা, নিঃসন্দেহে। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে একই সঙ্গে প্যারাগুয়ের স্ট্র্যাটেজি তার মানে কিছুটা কাজ দিয়েছে, এটাও বলতে হবে, কারণ ফ্রান্স আসলে স্ট্রাগল করেছে এই বিশ্বকাপে যেভাবে উঠছিল ফ্রান্স, এবং প্রশ্ন ছিল কে থামাবে এই ফ্রান্সকে। সেখানে আমরা দেখলাম ফ্রান্স আজকে বেশি স্ট্রাগল করেছে। ফার্স্ট হাফে একটা শটও অন টার্গেট নিতে পারেনি ফ্রান্সের যে অ্যাটাক, সেখানে প্যারাগুয়ের এই স্ট্রেংথের পরও বা এই স্ট্র্যাটেজির পরও আপনার কি মনে হয় যে ফ্রান্সেরও আসলে এই ম্যাচে তাদের নিজেদের সেরাটা দিতে পারেনি? না, অবভিয়াসলি ফ্রান্স যে যে স্টাইলের টিম, তারপরে আপনার যেভাবে তারা খেলে অ্যাটাকিং মুভমেন্টে, ফিনিশার আছে ভালো। এখন ফ্রান্স আমার মনে হয় যে স্নায়ুর চাপে ভুগতেছিল ওই সময়টা। এই স্নায়ুর চাপে ভোগার কারণেই কিন্তু ফ্রান্স ভালো একটা মানে ফার্স্ট হাফে কিন্তু কোনোভাবেই তারা কিন্তু অন টার্গেটে বল দিতে পারতেছিল না। আর ওভারঅল আপনার ওরা শক্তিমত্তা না, ওরা আসলে কৌশলগত ফুটবল রপ্ত করে কিন্তু তারা স্টার্টিংটা করতে চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত আর পারে নাই। আপনার প্লান্টির আপনার ভিআরের কারণে একটা প্লান্টি পাইলো, এই প্লান্টির কারণেই কিন্তু তারা জিততে সক্ষম। নিশ্চয়ই শেষ পর্যন্ত একটা পেনাল্টি আসলে পার্থক্য গড়ে দিয়েছে, 1-0 গোলের জয় নিয়ে মারছে, এবং এমবাপ্পে স্কোর করে আরও এক ধাপ উপরে উঠে গেলেন, মেসির কাছাকাছি। তার 7টা গোল হয়ে গেল। আমরা সেই ব্যক্তিগত দৌড়াতের আগে একটু ম্যাচ নিয়ে যদি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে
পুরো ম্যাচে যেটা আমরা বলছিলাম যে ইয়েলো কার্ড মাত্র 3টা এবং 3টাই দেওয়া হয়েছে ফ্রান্সকে, প্যারাগুয়ে কোনো ইয়েলো কার্ড দেওয়া হয়নি। ম্যাচ শেষে ফ্রান্সের রিয়াকশন আপনি নিশ্চয়ই দেখেছেন, তারা যেটা বলছিল কোচ এবং ক্যাপ্টেন, কিছুক্ষণ আগে আমি দেখলাম চেরকিও বলেছে যে তারা আসলে যদি মানে শুধু সুন্দর ফুটবল খেলবে সেটাই না, জেতার জন্য যদি ডার্টি ফুটবলও খেলতে হয় সেটাও তারা করতে পারে এবং তারা সেটা করেছে আজকে। এমবাপ্পে ওইটা বলেছে যে তারা আশা করেছিল যে আমরা টাক্সিডো মানে যে ইভিনিং ওয়্যার স্যুট যেটা, যে আমরা টাক্সিডো পরে মাঠে নামবো, বলতে চেয়েছে যে আমরা ভদ্র মানুষ যে মাঠে আসবো, কিন্তু আমরাও ডার্টি ফুটবল খেলতে জানি। তো আমি যেটা একটু বলতে চাচ্ছি যে তুমি যে এই ফ্রেঞ্চ টিমটাকে যদি দেখেন, এই টিমটা কিন্তু ম্যাক্সিমামই ফ্রেঞ্চ প্লেয়াররা হচ্ছে তারা আফ্রিকান ইমিগ্রেন্টদের সন্তান। তারা যদিও ফ্রেঞ্চ বর্ন, বাট তাদের প্রত্যেক ম্যাক্সিমামেরই বাবা মা, আপনি দেমবেলে, ওলিসে, পূর্বপুরুষ কোনো না কোনো ভাবে কিমবাপে, হ্যাঁ, আফ্রিকান তারা সবাই দেশ হচ্ছে থেকে। আফ্রিকান মানে ইমিগ্রেন্টদের সন্তান। এবং এদের পূর্বপুরুষ যখন ভাগ্যান্বেষণে কোনো কারণে আশ্রয়ের সন্ধানে ফ্রান্সে আসে, তারা তো আর প্যারিস শহরের জাঁকজমকপূর্ণ এলাকায় বড় হবে না, তারা প্যারিসের শহরতলিগুলোতে, তারা যে ঘিঞ্জি আবাসিক এলাকাগুলো আছে সেই জায়গাগুলোয় তারা থাকতো। ওইখানকার যে স্ট্রিট ফুটবল কালচার, তো সেইখান থেকে তারা বড় হয়ে এসেছে। তো বেসিক্যালি দে হ্যাভ গ্রোন আপ ইন দ্য স্ট্রিটস। সো তারা জানে যে হাউ টু বি আনফেয়ার। যখন ম্যাচটা আনফেয়ার হয় তখন আনফেয়ার অ্যাডভান্টেজ কীভাবে নিতে হয়, যে তখন এই জিনিসটাও তারা জানে, এবং কালকে কিন্তু তারা ওই থিওরিটাও অ্যাপ্লাই করেছে। রাইট, বাট একই সাথে আমার মনে হয় যে ফ্রান্স শুরুতে যেটা বললাম যে বেশি স্ট্রাগল করছিল, শেষ পর্যন্ত তারা বোধহয় আরেকটা কারণও ছিল, আমি জানি না আপনি একমত হবেন কিনা, যে একটু ঝুঁকি কম নিতে চেয়েছে, কারণ যদি কোনো ইনজুরিতে পড়ে যেতে হয় বড় সড়ো, সে কারণে ফ্রান্স কিন্তু খুব বেশি প্রেস অ্যাটাকে পরের দিকে চাইলেও বোধহয় যেতে পারেনি, কিংবা ওটাও বোধহয় ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করেছে প্যারাগুয়ের সঙ্গে। অবশ্যই ওটা একটা হচ্ছে কৌশলগত দিক অবলম্বন করছে তারা। কৌশলগত দিক এই কারণে অবলম্বন করছে, এক গোলে আমরা জিততেছি যেখানে, সেখানে একটু ডিফেন্সিভ মুড থাকবে, কোনো রকম টাইমটা পাস হচ্ছে, হ্যাঁ, এইভাবেই কিন্তু তারা তাদের 90+ মিনিট এইভাবেই শেষ করছে তারা। এখন ধরুন ফ্রান্সের সামনে আমরা অপোনেন্ট হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের লাইন আপ, সেখানে হচ্ছে মরক্কো দাঁড়িয়ে আছে। ফ্রান্স মরক্কো ম্যাচটা, এবং তার আগে যদি একটু বলেন যে মরক্কো কানাডা ম্যাচটা আসলে আপনার কাছে কেমন লেগেছে, কারণ শুরুর দিকে মরক্কো কিন্তু স্ট্রাগল করেছে কানাডার সঙ্গে। কানাডা স্টার্টিং থেকে কিন্তু পাওয়ার ফুটবল খেলতেছিল, একদম হ্যাঁ, হাই প্রেসিং, হেভি হাই প্রেস প্রেস ফুটবল খেলতেছিল। আর আপনার মরক্কো ধীরে ধীরে ওটা ম্যাচ রিড করতেছিল, তারপর আপনার ম্যাচে যাচ্ছিল, হ্যাঁ, লাইক আ ভেরি প্রফেশনাল টিম আসলে। প্রফেশনাল টিম। এই কারণে তারা কিন্তু ফার্স্ট হাফে রিড করার কারণে কিন্তু তারা স্কোর করতে পারেনি, বাট সেকেন্ড হাফে 49 মিনিটে, হ্যাঁ, আলটিমেটলি তারা কিন্তু স্কোর করতে সক্ষম। মরক্কো গত ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট, এই ওয়ার্ল্ড কাপেও এবং সেটা যে আসলে ফ্লুক ছিল না তার প্রমাণ তো তারা রেখে চলেছে ওয়ার্ল্ড কাপে, এবং দল থেকে বারবার বলা হচ্ছে যে আমরা আসলে এখানে জিততে এসেছি। ডু ইউ সি যে এনি চান্স এগেইনস্ট ফ্রান্স মরক্কো কেমন সম্ভব? হাইলি ট্যাকটিক্যাল গেম। তুমি এই মরক্কো টিমটা যদিও জিওগ্রাফিক্যালি দে আর লোকেটেড ইন আফ্রিকা, বাট দে আর সো ক্লোজ টু ইউরোপ। আর তাদের স্কোয়াডে 26 জনের মধ্যে খুব সম্ভবত 23 জনই হচ্ছে মানে ইউরোপে বর্ন আর কি। তারা কেউ স্পেনে, যেমন আশরাফ হাকিমি, তারপরে হচ্ছে কেউ ইয়েতে নেদারল্যান্ডসে, কেউ হচ্ছে ফ্রান্সে, এরকম সবগুলো হচ্ছে আসলে এক্সপার্ট ফুটবলার্সদের নিয়ে এই টিমটা। এবং তাদের টিমটার মধ্যে আসলে মানে ট্যাকটিক্যালি তারা তো খুবই ফ্লুইড, এবং তারা ডিফেন্সিভলিও খুবই সলিড, হ্যাঁ। এবং দেখেন যে আশরাফ হাকিমি হচ্ছে প্যারিস সেন্ট জার্মের ক্যাপ্টেন। প্যারিস সেন্ট জার্মের লাস্ট 2 সিজন হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন, যেইটা রিয়াল মাদ্রিদের সেই টানা 5টা চ্যাম্পিয়ন্স লিগ জয় এর পরে ধরেন যে আপনার রিসেন্ট টাইমে পরপর 2টা সিজনে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখা, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টাস্ক, তাই না? তো এই টিমটাকে যে লিড করছে ট্যাকটিক্যালি আশরাফ হাকিমি খুবই সলিড, এবং এই ফ্রেঞ্চ টিমের ম্যাক্সিমাম প্লেয়ারের সাথে তার খেলার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, পিএসজিতে এমবাপে ছিল, দেমবেলে এখনো আছে, তারপরে হচ্ছে আপনার এই যে ব্র্যাডলি বাকোলা, হ্যাঁ, তারপরে এই যে ডুরে, তো সব বলছি যে এই ফ্রেঞ্চ ফুটবলিং সিস্টেমের মধ্যে অনেক প্লেয়ারের সঙ্গেই তার একই সাথে খেলার এক্সপেরিয়েন্সটা শেয়ার করেছেন, এক্সপেরিয়েন্সটা আছে। সবকিছু মিলিয়ে ফ্রান্সের জন্য ব্যাপার মানে ইট উইল নট বি আ কেক ওয়াক। ছোট্ট করে শুনবো ফ্রান্স মরক্কো ম্যাচ নিয়ে, আপনি মনে করেন যে মরক্কো এই ম্যাচে আসলে ফ্রান্সকে হারিয়ে দিতে পারে এবং তারা সেমিফাইনালে যাবে আরো একবার? আমার আত্মবিশ্বাস বা আমি যেভাবে গতকালকে ম্যাচ রিড করছি বা দেখছি, সেই সূত্রে ফ্রান্সের সাথে হয়তোবা মরক্কো মানে আপনার রাইটিং কন, লেফটিং কন বা স্ট্রাইকিং জোন, ডিফেন্সিভ জোন, হ্যাঁ, আপনার গোলকিপার সাইড সব পাশ দিয়ে কিন্তু আপনার ফ্রান্স এগিয়ে ওদের চাইতে বেটার, হ্যাঁ। অ্যান্ড সেই সূত্রে আর ফ্রান্স আলটিমেটলি লাস্ট ওয়ার্ল্ড কাপের রানার আপ, তাদের মাথায় সেই জিনিসটা নিয়েই কিন্তু তারা এই ওয়ার্ল্ড কাপ স্টার্ট করছে। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ স্টার্ট করার কারণেই ওদের এখন পার্ট বাই পার্ট ম্যাচ হচ্ছে আমরা জিততে হবে,
আমরা জিতবো এবং ওয়ার্ল্ড কাপটাকে আমাদের করব। এই কারণে এমবাপ্পে কোন এবং আদার যে প্লেয়াররা আছে তারা কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে যে আমরা নিশ্চয়ই। যে কোনো ওয়েতে আমাদের এই খেলার মাধ্যমে আমরা ওয়ার্ল্ড কাপটাকে আমাদের হাতে করব। সো আপনি এগিয়ে রাখছেন আসলে ফ্রান্সকে ফ্রান্সকে অলরাইট দর্শক, চলছে ফিফা আওয়ার এবং আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। কথা বলছিলাম এই রাতের রাউন্ড অফ 16 ম্যাচগুলো নিয়ে। তবে এই ম্যাচে অবশ্যই ব্রাজিলকে আসলে বিশেষ কিছু করতে হবে, কারণ পরিসংখ্যান বলছে 4 বারের দেখায় তারা নরওয়েকে কখনো হারাতে পারেনি। আর এই ম্যাচে যারাই জিতবে ব্রাজিল নরওয়ে, তাদের জন্য অপেক্ষা করবে মেক্সিকো এবং ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে। তার মানে মেক্সিকো এবং ইংল্যান্ড ম্যাচও আছে আজকে রাতে, আমরা সেটা নিয়েও কথা বলবো। তবে সময় হয়ে গেছে আরও একটা বিরতির, আমাদের সাথেই থাকবেন। দেখছেন ফিফা আওয়ার, একটু পরে ফিরছি। ব্রাজিল ভার্সেস নরওয়ে ম্যাচে, এবং সুজন ভাই শুরুতেই বলেছেন যে অতীত ইতিহাস, যদিও ফুটবলে ধরুন এইগুলো আসলে খুব একটা হয়তো ইম্প্যাক্ট ওই ইভেন্টেতে, আজকের ম্যাচে হয়তো যারা ওই 90 মিনিটস ভালো করবে তারাই ম্যাচটা বের করে নেবে। কিন্তু এগেন এই ম্যাচটাকে আপনি যদি হিসাব করেন, পার্সেন্টেজ দেন, 50-50 তো হবে না, ব্রাজিল একটু এগিয়েই থাকবে। অবশ্যই হ্যাঁ, ব্রাজিল অবশ্যই এগিয়ে থাকবে 75 25 এরকম। হ্যাঁ, খেলায় কম্পিটিশন থাকবে, বাট এই ম্যাচটা তো ব্রাজিল টিম ফার্স্ট ফরমেশন একটা থাকবে, সেকেন্ড ফরমেশন আর একটা থাকবে। কারণ ফার্স্ট ফরমেশন যদি কোনো কারণবশত ড্রোর দিকে যায়, ফেল করে, তাহলে সেকেন্ড ফরমেশন কিন্তু তারা বরাবরই যেটা করে, হ্যাঁ, সেভাবেই নামবে। ব্রাজিল এত এগিয়ে থাকবে এই ম্যাচে? না, এখন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জায়গা থেকে নরওয়ের কয়েকজন প্লেয়ার হয়তো আগায়, বাট অ্যাজ এ টিম এবং আপনার কার্লো আনচেলত্তির ট্যাকটিক্যাল মাইন্ডের কথা যদি চিন্তা করি, তাইলে কিন্তু ব্রাজিলকে এজ দিতে হবে। কারণটা কি, যে রিয়াল মাদ্রিদে আনচেলত্তি যখন কোচ ছিলেন, সেই সময় কিন্তু ম্যানচেস্টার সিটির হয়ে আর্লিং হালান্ড রিয়াল মাদ্রিদের সঙ্গে একটা গোলও করতে পারেননি। 4 বার মুখোমুখি হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজেও, সেখানেও আর্লিং হালান্ডকে রিয়াল মাদ্রিদ মানে আনচেলত্তি রিয়াল মাদ্রিদের এগেনস্টে গোল করতে দেখা যায়নি। তখন আন্টন রুডিগার কিংবা জর্দি আলবা এদেরকে দিয়ে ধরেন তাকে যেভাবে ব্লক করে রাখার যে ট্যাকটিকটা আনচেলত্তি নিয়েছিলেন, দ্যাট ওয়ার্কড আউট। এখন পয়েন্ট হচ্ছে যে রিয়াল মাদ্রিদে তার হাতে যে অপশনসগুলো ছিল, আন্টন রুডিগার ছিল, কিংবা যখন এই যে অস্ট্রিয়ার যে জোসেফ আলবা, উনি যখন খেলতেন তাকেও মার্কার হিসেবে ইউজ করতো, হ্যাঁ, ডেভিড আলবা। তো এখন আমি বলছি যে ব্রাজিল টিমে তো এই অপশনগুলো তার জন্য নাই। কিন্তু ধরেন রিপ্লেসমেন্টটাকে একটু সেটা হচ্ছে গ্যাব্রিয়েলের কথা নিশ্চয়ই আপনি বলবেন, কারণ আর্সেনালে খেলেন, একসাথে খেলেছেন, তিনি তো ঠিকই আছেন হালান্ডকে অনেকবার। হ্যাঁ, হালান্ডকে ঠিক আছে। আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। হালান্ড কিন্তু ধরেন যে যতটুকু টেকনিক্যালি সাউন্ড অ্যাজ এ স্ট্রাইকার, তার চাইতেও বড় হচ্ছে তার ফিজিক্যাল প্রেজেন্স, টাওয়ারিং ফিজিক্যাল প্রেজেন্স এবং দ্য লং স্ট্রাইড হি টেকস ওয়াইল হি রানস, তাই না, যে কুইক এরিয়া কভার করে। সো তাকে মার্ক করার জন্য আসলে গ্যাব্রিয়েলের মতো একটা টাওয়ারিং পার্সোনাল দরকার, যে তাকে সবসময় আঠার মতো তার গায়ে সেটে থাকবে, তাকে ইয়ে করবে। এবং একই সঙ্গে একজন ক্লিনিক্যাল সুইপার দরকার, যে হচ্ছে আসলে গ্যাব্রিয়েল তো তাকে আটকে রাখবে, ইয়ে করবে, এবং তার কাছে যে বলগুলো পাস করার চেষ্টা করবে নরওয়ে মিডফিল্ড থেকে, স্পেশালি ওদেগার্ড, হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই সুইপার পজিশনের একজন দরকার, যে হচ্ছে এই মানে রিসিভিং চ্যানেলগুলোকে ক্লিয়ার করবে। হ্যাঁ, তো এই জায়গার জন্য ধরেন যে আপনার এই যে দানিলো হতে পারে এই জায়গাটায়, কিংবা মার্কিনোসকেও ইউজ করা যেতে পারে। হ্যাঁ, এটা বলছি যে এখন কি হবে, যে যদি একটা প্লেয়ারকে ঘিরে আবার 2-3 জন অ্যাসেটকে ইনভলভ করতে হয়, তাহলে আরেকটা জায়গাতে স্পেস ওপেন হবে। ওই স্পেসটা যদি নরওয়ে কাজে লাগাতে পারে, দেখা গেল যে হালান্ডকে নিয়ে বিজি থাকলো ব্রাজিলের ডিফেন্স, অন্য কেউ একজন হয়তো অ্যান্টোনিও নুসা আছেন, নরওয়েজিয়ান নেইমার বলা হয়, অ্যান্টোনিও নুসা স্কোর করে দিল। সো এইটা হচ্ছে একটা থ্রেটের জায়গা। হ্যাঁ, আর ব্রাজিলের যেটা আমার কাছে মনে হয় যে বড় প্রবলেম এই ওয়ার্ল্ড কাপে যে দেখা দিয়েছে, ওদের কোনো মানে প্রলিফিক নাম্বার 9 নাই। এই ম্যাচের আগে ঘুরে ফিরে হালান্ডের এই প্রসঙ্গটা এসেছে এবং কার্লো আনচেলত্তি বলেছেন যে এক প্রকার বিরক্ত হয়ে বলেছেন সাংবাদিকদের যে আমরা কোনো অ্যান্টি আর্লিং হালান্ড প্ল্যান নিয়ে নামছি না, কারণ আমার ডিফেন্ডাররা জানে কি করতে হবে, তিনি তো দলের উপর আস্থা রেখেছেন। কিন্তু গুইমারেস আরেকজন, যিনি আসলে মূলত মিডফিল্ডে মনে করা হচ্ছে তার সঙ্গেই লড়াইটা হবে ওদেগার্ডের কাজ হচ্ছে হালান্ডকে বলের যোগান দেয়, এবং গুইমারেস বলেছেন তারা সেটা বন্ধ করতে চান, এবং সেটা বন্ধ করলে হালান্ডকে ইনঅ্যাক্টিভ করা যাবে। বাট আপনি কি মাঝমাঠের লড়াইতে মনে করেন ব্রাজিলের মিডফিল্ডে এই ওয়ার্ল্ড কাপে তো একটু আনস্টেবল, একটু সে কি বলতে হবে, দুই দেশের
মিডফিল্ডের চেয়ে ব্রাজিলের মিডফিল্ড অনেক ভালো। আপনি এগিয়ে রাখছেন ব্রাজিলের মিডফিল্ডকে? হ্যাঁ, ব্রাজিলের মিডফিল্ডকে আমি এগিয়ে রাখছি। ক্যাসেমিরো পারফরম্যান্সকে কি বলবেন? গত ম্যাচে যদিও গোল করেছেন কিন্তু ফার্স্ট হাফে তাকে মনে হচ্ছিল তুলে নেওয়া হবে, হ্যাঁ, যেরকম ব্লান্ডার ক্যাসেমিরো আসলে করছিলেন। এই ফিফা ওয়ার্ল্ড কাপে আমি দেখতেছি ব্রাজিলের যে খেলাটা নান্দনিক ফুটবল হ্যাঁ, এই ফুটবল থেকে কিন্তু ব্রাজিল অনেকটা পিছায়। আমার তো মনে হয় যে ভাগ্য বিধাতা এদেরকে হেল্প করতেছি বিদায় এরা জিততেছে। হ্যাঁ, বাস্তব কথা। আমি ব্রাজিলের ফ্যান, বাট আমি নিজেই কিন্তু ব্রাজিলের খেলাটা মন ভরে যে উপভোগ করে সেটা করতে পারতেছি না। আচ্ছা, প্যাকুয়েতার ইনজুরি, তিনি এই ম্যাচে থাকছেন না নিশ্চিত। রাফিনা মিস করেছেন, এই ম্যাচে তিনি ট্রেনিংয়ে ফিরেছেন, বাট ফার্স্ট 11 থেকে থাকবেন কিনা নট শিওর। যদি প্যাকুয়েতা না থাকে তার জায়গায় আপনি কাকে দেখতে চান? গত ম্যাচে আমরা দেখেছি এনরিককে নামিয়েছেন কোচ, অন্যদিকে রাফিনিয়ার জায়গায় রায়ানই খেলছেন। মানে আপনি কি এই কম্বিনেশনে হ্যাপি যে ফ্রন্টে মাঝখানে যদি কুনিয়া থাকে, দুপাশে ভিনিসিয়াস এবং রায়ান, এবং তার ঠিক পেছনেই প্যাকুয়েতার জায়গায় এনরিক কি আজকে সুযোগ পাবেন, নাকি আপনি নেইমারকে আজকে আর্লি দেখতে চান? না, নেইমার আসলে আর্লি থাকলে একটা সুবিধা আছে, টিমের যে স্পিডটা, সেই স্পিডটা কিন্তু আপ থাকে। অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসাবে সে টিমটাকে গোছায় খেলার সুযোগ করে দিতে পারে। কার্লো আনচেলত্তি মনে হয় কি যে তিনি আসলে নেইমারের উপর এখনো বোধহয় পুরোপুরি আস্থাটা পাননি। জাপানের সঙ্গে তো তাকে নামাননি, এবং ম্যাচ শেষে বলেছেন যদি ম্যাচ এক্সট্রা টাইমে যেত তাহলে তিনি হয়তো নেইমারকে নামাতেন। আমার কাছে যেটা মনে হয় যে যেদিন আনচেলত্তি ব্রাজিলের দল ঘোষণা করেন ওয়ার্ল্ড কাপের জন্য, সেদিন নাকি প্রায় 700 সাংবাদিক গিয়েছে, এবং সবাই মানে ওই একটা সিদ্ধান্তই জানার জন্য যে নেইমারকে নিবে নাকি নিবে না। নেইমারের নাম ঘোষণার পরে যে হ্যাঁ, চেয়ারটা এবং ছিল, এবার যে হচ্ছে যে যেহেতু 26 জন, আমার ধারণা গেস্ট অ্যাপিয়ারেন্সের মতো করে নেইমারকে নিয়েছেন, কারণ নেইমারকে যদি না নিত তাহলে দেখা গেল আনচেলত্তিকে নিয়ে অনেক কাটাছেঁড়া, কেন নিল না, নিলে কি হতো না হতো, ওই যে নিয়ে রেখে তারপর দেখেন নেইমার কিন্তু সে আসলে ফার্স্ট ইলেভেনে ঢোকার মতো ফিজিক্যাল ফিটনেসই অ্যাচিভ করতে পারতেছে না, তাই না? তো সেই জায়গাটায় আপনি একটা এরকম নকআউট স্টেজে মানে এমন একটা অপোনেন্ট যার এগেনস্টে কোনো জয়ের হিস্ট্রি নাই, হ্যাঁ, এরকম একটা অপোনেন্টের এগেনস্টে ফার্স্টে 11-এ নেইমারকে খেলায় দেওয়ার মতো মানে একটা ডিসিশন আনচেলত্তির মতো ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড নিবে না বলে আমার মনে হয়। ওকে। এবং এই সব কিছুর সঙ্গে নানান মাঠের হিসেব নিকাশের বাইরেও পরিসংখ্যান যেটা আরও একবার মনে করিয়ে দিচ্ছি, 4 বার দেখায় ব্রাজিলের কাছে নরওয়ে অপরাজিত, কখনো হারেনি। কিন্তু কে জানে আজকে নিশ্চয়ই ব্রাজিলকে স্পেশাল কিছু করতে হবে, কারণ এই ম্যাচের জয়ী দল ব্রাজিল এবং নরওয়ের মধ্যে যেই জিতবে তাদের জন্য অপেক্ষা করবে মরক্কো এবং ইংল্যান্ড ম্যাচের জয়ী দল। কারণ আরও একটা ম্যাচ আছে যেটা বললাম, ইংল্যান্ড ভার্সেস মেক্সিকো, সেই ম্যাচে যারা জিতবে তারাই আসলে মরক্কোর সঙ্গে খেলবে। তো আমরা সেই ম্যাচ নিয়েও কথা বলবো। আরও একটা বিরতির সময় হয়ে গেছে ফিফা আওয়ারে, আমাদের সঙ্গে থাকবেন, একটু পরে ফিরছি। মেক্সিকো ইংল্যান্ড ম্যাচটা কি মনে হয় যে ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেইনিং হতে যাচ্ছে? আমার কাছে তো মনে হয় ওই ম্যাচটা আরো বেশি এন্টারটেইনিং হবে, এবং তার আগে যে বিল্ড আপটায় টমাস টুখেল বলছে যে স্পেশালি মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে খেলা, সেটা হাইট প্রায় 2240 মিটার ফ্রম দ্য সি লেভেল, তো দ্যাট ইজ ইভেন হায়ার ফ্রম দ্য হাইয়েস্ট পিক ইন ইংল্যান্ড। যে ইংল্যান্ডের যেটা সবচেয়ে উঁচু পাহাড়, সেই পাহাড়ের থেকেও এই মাঠটা আরো বেশি উচ্চতায়। তো টমাস টুখেল বলেছেন যে ওই হোটেলে গিয়ে তার একটু মাথা ব্যথা হচ্ছে, তার ঘুম হচ্ছে না, প্লেয়াররাও কমপ্লেন করছে। ওকে, আমরা একটু মেক্সিকো ইংল্যান্ড ম্যাচ নিয়ে তো কথা বলছি, আরও বলবো। তার আগে সুজন ভাই, আপনি আসলে অবশ্যই গোলরক্ষকদের দিকে নিশ্চয়ই আলাদা করে নজর রেখেছেন। এই ওয়ার্ল্ড কাপে বলা হচ্ছে যে গোলরক্ষকদেরও বিশ্বকাপ, স্পেশালি ছোট দলের যারা, লেটস সে কেপ ভার্দের গোলরক্ষক ভজিনা, এরই মধ্যে সবার নজর কেড়ে নিয়েছেন। আর কোনো গোলরক্ষককে আপনার চোখে পড়েছে কিনা? কাকে? আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, যেহেতু সে গত ওয়ার্ল্ড কাপেই তো সে বাজ পাখির খেতাব পেয়ে গেছে। কিন্তু আপনার কি মনে হয় না গোলরক্ষক হিসাবে যে গোলরক্ষকদের আসলে বয়সের সঙ্গে বোধহয় পারফরমেন্স, অন্য ফুটবলারদের যেরকম বয়স একটা ফ্যাক্টর, গোলরক্ষকদের ক্ষেত্রে বোধহয় সেটা একটু কম? কারণ আমরা দেখেছি ধরুন ইকার ক্যাসিয়াস, বুফন অনেক বয়স পর্যন্ত তাদের সেরাটা দিয়ে গেছেন। আসলে এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। গোলরক্ষক এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু ফুটবল খেলে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স, কারণ গোলরক্ষককে কিন্তু স্ট্রাইকিং জোনের মতো কাজ করতে হয় না। হ্যাঁ, জাস্ট এখানে যার অভিজ্ঞতা যতটুকু বেশি, হ্যাঁ, যার তিনি অভিজ্ঞতা ম্যাচ রিড করতে পারেন, ম্যাচ রিড করতে পারে, কোন বলটা কখন আসবে, কোথায় যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো যার রিড করার ক্ষমতা বেশি, সেই গোলরক্ষক অনেকদিন পর্যন্ত লাস্টিং করে। আচ্ছা, সেদিক থেকে কি এবারে আরেকজন, আরো বেশ কয়েকজন ছিলেন যাদের বয়স 40-এর কাছাকাছি, এবং তাদের একজন ছিলেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। তার পারফরমেন্সে কি একটু হতাশ হয়েছেন? নয়ারের পারফরমেন্স এবার কিন্তু খুব একটা আলোচনায় আসেনি, বরং সমালোচনা হচ্ছে। নয়ারের পারফরমেন্স আপনার কেপ ভার্দের গোলরক্ষকের চাইতে ভালো না। তা তো নাই, কারণ এটা আসলে নতুন করে বিচার করার কিছু নেই, সবাই কিন্তু এই জিনিসটা দেখছে। হ্যাঁ, এখন ভজিনহো আমার মনে হয়
ভজিনোই এখন সব মানে মানে ওয়ার্ল্ড বর্তমান কাপের সেরা। যে ফিফা গ্লাভস গোলরক্ষকদের পুরস্কার সেটার ব্যাপারেও তিনি আসলে এগিয়ে থাকবেন। রাইট, ওকে। আমরা ইনফ্যাক্ট আমার খুব পছন্দ ছিল হচ্ছে মানে পারফরমেন্স জার্মানির সঙ্গে নিশ্চয়ই দেখেছিলেন টাই ব্রেকারে প্যারাগুয়ের গোলরক্ষক 6 ফিট 6 ইঞ্চি উচ্চতার, কালকেও খেলেছেন অরল্যান্ডো হিল, দারুণ পারফর্ম করেছেন। মেক্সিকো ইংল্যান্ড ম্যাচ নিয়ে কথা হচ্ছে, এই ম্যাচেও ধরুন ঘুরে ফিরে আসছে যেটা বললো যে উচ্চতা, আপনি খেলোয়াড় হিসেবে এটা কখনো ফেস করেছেন যে আপনাদের যখন সি লেভেল থেকে বা একটু অন্য জায়গায় খেলতে যান, বিরুদ্ধ পরিবেশ, যেমন আজকে ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জ কিন্তু আরেকটা গরমের কথাও বলছেন, প্রচণ্ড গরমে উচ্চতার সঙ্গে, এগুলো আসলে প্লেয়ারদের অ্যাডাপ্ট করার জন্য কি করতে হয় ফুটবলারদের? আসলে ফুটবলারদের এক এক দেশে এক একটা কিন্তু কালচার থাকে, কেউ গরমে অভ্যস্ত, কেউ শীতে অভ্যস্ত। আমরা যেমন নাতিশীতোষ্ণ, আমরা সব পাশেই অভ্যস্ত। এখন আপনার ইংল্যান্ড পর্যাপ্ত গরম থাকে, আবার পর্যাপ্ত ঠান্ডাও থাকে, তুষারও পড়ে। হ্যাঁ, ওয়েদার যে বর্তমান যে ওয়েদার, সেই ওয়েদারে কিন্তু খেলাটা একটু ডিফিকাল্টই হবে। বাট এই যে হাইড্রেশন ব্রেক দেওয়া হচ্ছে ফুটবলারদের জন্য দুটো, সেটা নিশ্চয়ই কাজে না, লাগছে। হাইড্রেশন ব্রেকটা আসলে 2 মিনিট দিচ্ছে, সে জায়গায় 3 5 মিনিট, মিনিট হ্যাঁ। দেওয়া উচিত, বা 3 মিনিট, এটা আমার ওপিনিয়ন থেকে 3 মিনিট বা 5 মিনিট দেওয়া উচিত। কারণ যে যে পরিমাণ আপনার মানে ওয়েদারটাকে আপনি বিবেচনা করে বেশি দেওয়া উচিত। সামিউর রহমান বলছিলেন যে আজ থেকে স্টেডিয়ামে খেলতে যাবে মেক্সিকো, এবং এই স্টেডিয়ামের মেক্সিকোর রেকর্ড হচ্ছে তারা 10টা ম্যাচ খেলেছে, একটা ম্যাচও হারেনি, 8টা জিতেছে, 2টো ড্র করেছে। So এটা তাদের একটা ফর্ট্রেস, এবং সেখানে ইংল্যান্ডকে সামলাতে হবে মেক্সিকান ওয়েভ, মেক্সিকান যে দুর্দান্ত সাপোর্ট সেটা, একই সঙ্গে উচ্চতার কথা আছে, গরম আছে, এগুলোকে আসলে ইংল্যান্ডকে বেশ খানিকটা চাপে রাখবে কিনা ম্যাচের আগে? ইংল্যান্ডের টিমের প্লেয়াররা তারা ইংলিশ প্রিমিয়ার লিগে কিংবা ওয়ার্ল্ডের টপ লিগগুলোতে খেলে, তারা কিন্তু এই মানে হস্টাইল যে দর্শক, এটার সঙ্গে তারা অভ্যস্ত। স্পেশালি ধরেন যে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে তারা যখন অপোজিশনের হোম গ্রাউন্ডে যায়, টার্কিশ ক্লাবগুলো যেভাবে অপোজিশনের মানে প্লেয়ারদেরকে যেভাবে ইন্টিমিডেট করে, হ্যাঁ, তারা যে বড় টিফো নিয়ে আসে, তারা অনেক বড় সাউন্ড করে, ইয়ে করে, কিংবা আরও অনেক জায়গাতে যেটা হয়, তো তারা এই ধরনের অ্যাটমসফিয়ারের সাথে অভ্যস্ত। আমার মনে হয় না যে এইটা তাদেরকে মেন্টালি খুব একটা প্রেশারে ফেলবে। বাট যেটা বললাম যে হাইটের সাথে অ্যাডজাস্টমেন্ট, এটা যখন মানে ফুটবলের মতো একটা হাইলি ডিম্যান্ডিং ফিজিক্যাল একটা গেম, যখন একটা স্ট্রাইকার বা একটা প্লেয়ার যখন দৌড়াচ্ছে এরিয়া কাভার করতে, তার যখন যদি ফুসফুসে বাতাসটাই সে যদি পর্যাপ্ত যোগান না পায়, সে যদি দ্রুত হাঁপায় যায়, হ্যাঁ, তাইলে তো তার পারফরমেন্স কিন্তু ড্রপ করবে, তাই না? এবং যেটা হয় যে হাই অল্টিটিউডে গেলে যখন আপনার ব্লাডে অক্সিজেনের ফ্লো কমে আসবে, তখন মেন্টাল ফ্যাটিক দেখা দিবে। মেন্টাল ফ্যাটিক যখন আপনার ডিসিশন মেকিংকে ক্লাউড করে দিবে, সে দেখবেন এই স্প্লিট সেকেন্ডের মধ্যে রাইট ডিসিশনটা নিতে পারবে না। এই ট্যাকটিক্যাল ছোট ছোট জিনিসগুলো কিন্তু এই ধরনের একটা হাই ইন্টেন্সিটি ম্যাচে বিগ ডিফারেন্স করে দেবে। রাইট, আচ্ছা, এমনি একটু আপনার কাছে জানতে চাই, মেক্সিকোর খেলা দেখে এবার কি মনে হচ্ছে? মানে এই দলটা মাত্র দুটো দল যারা এখনো ওয়ার্ল্ড কাপে কোনো গোল কনসিড করে নাই, এবং তারা একটা পয়েন্টও ড্রপ করে নাই, খুবই ফ্রি ফ্লোয়িং, এবং মনে হচ্ছে তারা ফান হিসেবে নিয়েছে খেলাটাকে, সেভাবেই খেলছে এবং এনজয় করছে। মানে এই যে তিনটা দেশ ওয়ার্ল্ড কাপটা হোস্ট করছে, এখানে কিন্তু ফুটবলের কালচার একমাত্র মেক্সিকোতেই এক্সিস্ট করে, তাই না? বাকি দুটো দেশে কিন্তু ফুটবলকে বলেই তারা সকার, এবং সেখানে ফুটবল তাদের খুব একটা টপ প্রায়োরিটি গেম না। তো যেটা বলছে যে মেক্সিকো হোস্ট হয়েছে তারা, এবং মেক্সিকন টিমটা আপনি দেখবেন যে প্রিভিয়াস সবগুলো ওয়ার্ল্ড কাপে ওরা হয়তো সেকেন্ড রাউন্ডের উপরে যেতে পারেনি তাদের মানে, কিন্তু তারা সবগুলো বড় টিমকে টাফ টাইম দিয়েছে। স্পেশালি আপনি দেখেন আর্জেন্টিনাকে তারা বেশ কয়েকবারই গ্রুপ পর্বে পেয়েছে, কিংবা হয়তো রাউন্ড অফ 16-এ পেয়েছে। আর্জেন্টিনাকে তারা বেশিরভাগ সময় খুবই টাফ টাইম দিয়েছে, মানে আর্জেন্টিনা তাদের সঙ্গে জিততে সেই 80 মিনিটের পরে হয়তো মেসির ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কিংবা একটা ডিফেন্স সেরা পাস, অনেক রকম মানে কসরত করে জিততে হয়, খুব সহজে জিততে পারে না তারা। খুবই টাফ অপোনেন্ট, তারা খুব সহজে গিভ আপ করে না। এবং যেহেতু নিজের মাঠে খেলা, এই যে বললেন দর্শকের সাপোর্ট থাকবে, এবং এই যে এনভায়রনমেন্টাল যে অ্যাডভান্টেজ, যে ইংল্যান্ডের প্লেয়ারদের চেয়ে ওরা কিন্তু অনেক দেরিতে ক্লান্ত হবে, এই অ্যাডভান্টেজটা যদি কাজে লাগায়, হ্যাঁ, এবং সেই সঙ্গে রাউল জিমেনেস, হি ইজ ইন পিক ফর্ম, সবকিছু এবং তাদের একটা ইয়াং ট্যালেন্ট আছে 17 বছর বয়সী মোরা, তাকে সেও এবার দারুণ পারফর্ম করছে এবং তাকে বেশ এই আলোচনা আছে। সবগুলো কম্বিনেশন মিলিয়ে, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ম্যাচটা খুব ইভেনলি পয়েজড। ইংল্যান্ড এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে, এবং তার মধ্যে একটা ড্র করেছে ঘানার সঙ্গে, সারপ্রাইজিং। কঙ্গোর সঙ্গে আমরা দেখেছি বেশ কষ্ট করে জিততে হয়েছে, পানামার সঙ্গেও তাই। শুধুমাত্র ক্রোয়েশিয়ার সঙ্গে তাদের মনে হয়েছিল ডমিনেটিং উইন 4-2 গোলের। সো মেক্সিকোর সঙ্গে আপনি আসলে কেমন ইংল্যান্ডকে এক্সপেক্ট করছেন? যে তারা কি আসলে খুব ওই ক্রোয়েশিয়ার সঙ্গে যে ম্যাচটা খেলে ওরকম অ্যাটাকিং ইংল্যান্ড, নাকি আজকে একটু ইংল্যান্ডকে আমরা একটু অন্যরকম ইংল্যান্ডকে দেখবো, ট্যাকটিক্যাল ইংল্যান্ড? আসলে আজকে একটু ট্যাকটিক্যালি ধরেন টেকনিক্যাল ইংল্যান্ডকে আমরা দেখব। যে প্ল্যানিং, এই প্ল্যানিংটাই কিন্তু আজকে একটু
Different হবে, অন্যরকম হবে। হ্যাঁ, ডিফারেন্ট প্ল্যানিং এ ফুটবল খেলবে তারা। ওকে। হ্যাঁ, তবে খেলাটা ফাইট হবে। দিন শেষে কে জিতবে এটা কিন্তু ক্যালকুলেশন করে বলা আচ্ছা, আমরা একটু মুশকিল করি এই না, মুহূর্তে। প্রেডিকশন করি, চলেন। ইংল্যান্ড এবং মেক্সিকো ম্যাচের স্কোর লাইন কেমন হতে পারে আপনার কাছে কি মনে হয়? ফার্স্ট হাফ মেবি 90 মিনিট ড্র থাকতে পারে। ওকে, 120 মিনিটের রেজাল্ট হতে পারে এরকম। সেটা অলরাইট, হচ্ছে মানে আমার বেশ টাইট ম্যাচ best হবে। tight match। সামির রহমান, আপনার কোনো প্রেডিকশন কি এই ম্যাচ ঘিরে ইংল্যান্ড মেক্সিকো? আমার মনে হয় হয় 90 মিনিটে সেটেল হয়ে যাবে অথবা টাই ব্রেকারে যাবে। করা যাবে। অলরাইট, সো দর্শক যেরকমটি শুনছিলেন, আমাদের সঙ্গে ছিলেন দুজন অতিথি। ধন্যবাদ জানাচ্ছি আরও একবার সামির রহমান এবং সুজন চৌধুরী। তারা কিন্তু মনে করছেন ইংল্যান্ড মেক্সিকো ম্যাচটি বেশ টাইট ম্যাচ হতে যাচ্ছে, এবং তার আগে তো ব্রাজিল ভার্সেস নরওয়ে ম্যাচ রয়েছে। আর এই সবগুলো ম্যাচই সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে বাংলাদেশ টেলিভিশন। বিটিভি পর্দায় খেলা দেখুন, এবং আমরা আপনাদের সঙ্গে থাকছে এই খেলার চুলচেরা বিশ্লেষণ নিয়ে প্রতিদিনই ফিফা আওয়ারে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফয়সাল তিতুমির। ভালো থাকবেন, শুভকামনা সবাইকে।